নমস্কার বন্ধুরা, ডিপ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আবার আমি জেআরবিটি এলডিসি এর জন্য জিকে থেকে জিওগ্রাফি, ইন্ডিয়ান জিওগ্রাফির যে টপিকগুলো রয়েছে সেখান থেকে বাছাই করা মোস্ট ইম্পর্ট্যান্ট 30 কোয়েশ্চেন্স আপনাদের সামনে নিয়ে এসেছি। আশা করছি এই ভিডিওটা আপনাদের এক্সাম প্রিপারেশনের জন্য অনেকটা হেল্পফুল হবে। তো শুরু করছি আজকের ভিডিও প্রথম কোয়েশ্চেন্স দিয়ে, যেখানে বলা হয়েছে ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি। তো মনে রাখবেন, ভারতের যে সর্বোচ্চ যে পর্বতশৃঙ্গ সেটা হচ্ছে গর্ডন অস্টিন। এই গর্ডন অস্টিনকে আমরা কেটু নামেও চিনে থাকি, ঠিক আছে। তো মনে রাখবেন, তো ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম অপশনে যদি কেটু থাকে তাহলে কেটু চুজ করবেন, যদি গর্ডন অস্টিন থাকে তাহলে গর্ডন অস্টিন চুজ করবেন, ঠিক আছে। তো গর্ডন অস্টিন হবে এই কোয়েশ্চেনের এগেনস্টে কারেক্ট আনসার। এরপর আমরা মুভ করছি 2 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে ভারতের প্রাচীনতম পর্বতের নাম কি। তো ভারতের প্রাচীনতম পর্বত আপনারা অনেকেই জানেন, সেটার কারেক্ট আনসার হচ্ছে আরাবল্লী, ঠিক আছে। এরপর আমরা মুভ করছি 3 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে দক্ষিণ ভারতের উল্লেখযোগ্য পর্বতগ্রন্থির নাম কি। তো দক্ষিণ ভারতে স্থিত রয়েছে এমন একটা উল্লেখযোগ্য পর্বতগ্রন্থি যেটার নাম হচ্ছে নীলগিরি, ঠিক আছে। এই কোয়েশ্চেনটাও কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, মনে রাখার চেষ্টা করবেন। এরপর আমরা মুভ করছি 4 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি। তো নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে দুধাবেতা। এই কোয়েশ্চেনটা কিন্তু অনেকবার বিভিন্ন ধরনের কম্পিটিটিভ লেভেলের এক্সাম বলি কিংবা আমি যদি বোর্ড এক্সামের কথা চিন্তা করি, তাহলে কিন্তু বোর্ড এক্সাম কিংবা কম্পিটিটিভ লেভেলের এক্সামে কিন্তু ত্রিপুরা রিলেটেড এই কোয়েশ্চেনগুলো কিন্তু অবশ্যই আসে, ঠিক আছে। ইন্ডিয়ান রিলেটেড এই কোয়েশ্চেনগুলো অবশ্যই তুলে ধরা হয়, ঠিক আছে, জিওগ্রাফি থেকে। তারপর আমরা মুভ করছি 5 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে বঙ্গোপসাগরে অবস্থিত দ্বীপপুঞ্জটির নাম কি। তো বঙ্গোপসাগরে অবস্থিত দ্বীপপুঞ্জ যেটা হচ্ছে সেটা হচ্ছে আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জ, ঠিক আছে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জও বঙ্গোপসাগরে স্থিত রয়েছে। তারপর আমরা মুভ করছি 6 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে রাজস্থানের একমাত্র পর্বতটির নাম কি। আমরা জানি যে রাজস্থানে একটা পর্বত রয়েছে, সেই পর্বতটা হচ্ছে আরাবল্লী পর্বত, এবং সেই যে পর্বত আরাবল্লী সেটা কিন্তু ভারতের প্রাচীনতম পর্বত যদি আসে তাহলে অবশ্যই আপনারা চুজ করবেন আরাবল্লী। আর রাজস্থানের একমাত্র পর্বত যেটা সেটা হচ্ছে আরাবল্লী, ঠিক আছে। দুটি ক্ষেত্রেই আরাবল্লী হয়ে যাবে এই কোয়েশ্চেনের এগেইনস্টে কারেক্ট আনসার, ঠিক আছে। আর ভারতের প্রাচীনতম পর্বত যদি বলে তাহলেও সেটা হবে আরাবল্লী, ঠিক আছে। এরপর আমরা মুভ করছি 7 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে ভারতের সর্বোচ্চ মালভূমির নাম কি। তো ভারতের সর্বোচ্চ যে মালভূমি সেটার নাম হচ্ছে লাদাখ মালভূমি, হচ্ছে ভারতের সর্বোচ্চ মালভূমি। তারপর আমরা মুভ করছি 8 নম্বর কোয়েশ্চেন। এটা একটা অনেকটা ইউনিক কোয়েশ্চেন, এবং এই ধরনের কোয়েশ্চেন আমরা প্রত্যাশিত যে এই ধরনের কোয়েশ্চেন এলডিসির ক্ষেত্রে আসবে। তো লা শব্দের অর্থ কি। লা শব্দের অর্থ হচ্ছে গিরিপথ, মনে রাখবেন। তারপর আমরা মুভ করছি 9 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে সালাই শব্দের অর্থ কি। লা শব্দের অর্থ গিরিপথ, আর সালাই যে শব্দ সেই শব্দের অর্থ হচ্ছে পাহাড়, ঠিক আছে। এই কোয়েশ্চেনটাও কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন এবং অনেকটাই ইউনিক এই কোয়েশ্চেনগুলো। প্রত্যেকটি কোয়েশ্চেনই আপনারা চাইলে হ্যান্ডনোট বানিয়ে ফেলতে পারেন এবং সেটাকে অত্যন্ত যত্ন সহকারে একটু ডিপলি স্টাডি করবেন। তারপর আমরা মুভ করছি 10 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে লাক্ষাদ্বীপ দ্বীপপুঞ্জের দ্বীপের সংখ্যা কয়টি। তো লাক্ষাদ্বীপ দ্বীপপুঞ্জের দ্বীপের যে সংখ্যা সেটা হচ্ছে 36টি। এই কোয়েশ্চেনটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, মনে রাখার চেষ্টা করবেন। তারপর আমরা মুভ করছি 11 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি। তো ভারতের যে সাতপুরা পর্বত তার সর্বোচ্চ যে শৃঙ্গ সেটা হচ্ছে ধূপগড়, হচ্ছে সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ, ঠিক আছে। এরপর আমরা মুভ করছি 12 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে ধুয়াধর জলপ্রপাত অবস্থিত। তো ধুয়াধর জলপ্রপাত, এই যে জলপ্রপাতটা সেটা কোথায় দেখতে পাওয়া যায়, সেটা নর্মদা নদীর মধ্যে আমরা দেখতে পাই ধুয়াধর জলপ্রপাত, ঠিক আছে। এই কোয়েশ্চেনটাও কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা কিন্তু প্রায়শই এক্সামে তুলে ধরা হয়। তারপর আমরা মুভ করছি 13 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে নীলগিরির দক্ষিণে অবস্থিত গিরিপথটির নাম কি। তো নীলগিরির দক্ষিণে অবস্থিত গিরিপথ যেটা হচ্ছে সেটা হচ্ছে পালঘাট গিরিপথ, নীলগিরির দক্ষিণে অবস্থিত। খুব ইম্পর্টেন্ট, সেই কোয়েশ্চেনটা মনে রাখার চেষ্টা করবেন আপনারা। তারপর আমরা মুভ করছি 14 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে মরু অঞ্চলের বৃহত্তম লবণাক্ত হ্রদটির নাম কি। তো মরু অঞ্চলের বৃহত্তম যে লবণাক্ত হ্রদ সেই হ্রদটির নাম হচ্ছে সম্বর হ্রদ, ঠিক আছে, মনে রাখার চেষ্টা করবেন। তারপর আমরা মুভ করছি 15 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে সিয়াচেন হিমবাহ যে পর্বতশ্রেণীতে অবস্থিত তার নাম কি। তো সিয়াচেন যে হিমবাহটা আমরা যে পর্বতশ্রেণীর মধ্যে দেখতে পাই সেটা হচ্ছে কারাকুরাম পর্বতশ্রেণী, সেই পর্বতশ্রেণীর মধ্যেই আমরা সিয়াচেন হিমবাহটা লক্ষ্য করি। তারপর 16 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে গঙ্গা সমভূমির নতুন পলিগঠিত সমভূমিকে কী বলা হয়।
তো গঙ্গা সমভূমিতে নতুন পলি আকৃতির যে সমভূমি আমরা গঠিত হয় সেটাকে আমরা বলে থাকি খাদর। ঠিক আছে, এই কোয়েশ্চেনটাও কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং আপনারা নিশ্চয়ই অনেকেই এই কোয়েশ্চেনের আনসারটা জানেন। আর আপনারা যারা যারা নতুন প্রিপারেশনে লেগেছেন, এখনও ভালোভাবে সব কিছু দেখা হয়নি, তারা অবশ্যই এই কোয়েশ্চেনের আনসারটা মনে রাখবেন। খাদর হবে এই কোয়েশ্চেনের এগেনস্টে কারেক্ট আনসার। 17 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে মালনাদ কথাটির অর্থ কী? মালনাদ কথাটির অর্থ হচ্ছে পাহাড়ি দেশ। এই কোয়েশ্চেনটা কিন্তু অনেকটা ইউনিক কোয়েশ্চেন, মনে রাখার চেষ্টা করবেন। তারপর 18 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে ডেকান ট্রেপের ঢাল। তো ভারতের যে ডেকান ট্রেপ দেখতে পাওয়া যায় সেটা কিন্তু এই যে ঢালটা সেটা কিন্তু পূর্ব দিকে অবস্থান করছে। ঠিক আছে, পূর্ব দিকে অবস্থানরত রয়েছে ডেকান ট্রেপের ঢালগুলো। তারপর 19 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে কারেওয়া দেখা যায় যে রাজ্যে, তার নাম কি? তো কারেওয়া আমরা যেখানে দেখতে পাই সেটা হচ্ছে কাশ্মীর। কাশ্মীরে কারেওয়া দেখতে পাওয়া যায়। তারপর 20 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে কয়াল দেখা যায়। এটাও অনেকটা ইউনিক কোয়েশ্চেন এবং অনেকটাই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, মনে রাখার চেষ্টা করবেন। কয়াল হচ্ছে কেরালায় দেখতে পাওয়া যায়। তারপর 21 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে সুডা সমভূমি অবস্থিত কোথায়? তো সুডা যে সমভূমি সেটা অবস্থিত কাশ্মীরে। ঠিক আছে, এবার আমরা মুভ করছি 22 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে হিমালয়ের উচ্চতম অংশের নাম কি? তো হিমালয় পর্বতশ্রেণীর যে উচ্চতম অংশ সেটাকে আমরা বলে থাকি হিমাদ্রি। এই কোয়েশ্চেনটাও কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, প্রায় সময় এই ধরনের কোয়েশ্চেন এক্সামে তুলে ধরা হয়। তারপর 23, যেখানে বলা হচ্ছে ভারতের উচ্চতম সড়কটির নাম কি? ভারতের উচ্চতম সড়কটি যেটা হচ্ছে সেটা হচ্ছে খারদুংলা সড়ক হচ্ছে ভারতের উচ্চতম সড়ক। ঠিক আছে, এবার 24, ভারতের উচ্চতম হ্রদটির নাম কি? ভারতের উচ্চতম হ্রদ যেটা রয়েছে সেটা হচ্ছে প্যাংগং হ্রদ, ভারতের উচ্চতম হ্রদ। ঠিক আছে, এই ধরনের কোয়েশ্চেনগুলো আপনারা একটু ভালোভাবে মাথায় ধরে রাখার চেষ্টা করবেন। তারপর 25, যেখানে বলা হচ্ছে কোন নদীর উপর গারসুপ্পা জলপ্রপাত অবস্থিত? গারসুপ্পা যে জলপ্রপাত সেটা হচ্ছে সরাবতী নদীর উপর কিন্তু গড়ে উঠেছে। খুব ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটা, বিভিন্ন ধরনের বোর্ড এক্সাম কিংবা কম্পিটিটিভ লেভেলের ত্রিপুরাতে যে সমস্ত, বিশেষ করে ত্রিপুরার যে সমস্ত এক্সামগুলো হয় সেখানে কিন্তু এই কোয়েশ্চেনগুলো তুলে ধরা হয়। তারপর 26, যেখানে বলা হচ্ছে আরাবল্লীর সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ সেটা হচ্ছে গুরু শিখর। ঠিক আছে, গুরু শিখর হবে এই কোয়েশ্চেন এগেনস্টে কারেক্ট আনসার। তারপর 27, যেখানে বলা হচ্ছে সৌরাষ্ট্র নামে পরিচিত কোন উপদ্বীপ? তো সৌরাষ্ট্র নামে পরিচিত যে উপদ্বীপ সেটা হচ্ছে কাথিয়াবাড় উপদ্বীপ, সৌরাষ্ট্র নামে পরিচিত। এই কোয়েশ্চেনটাও কিন্তু অনেকটা ইউনিক কোয়েশ্চেন এবং আসার অনেকটাই পসিবিলিটি রয়েছে এলডিসি এর ক্ষেত্রে। সেক্ষেত্রে আপনারা একটু গুরুত্ব সহকারে কোয়েশ্চেন আনসারগুলো মনে রাখার চেষ্টা করবেন। তারপর 28, যেখানে বলা হচ্ছে আন্দামানের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? তো আন্দামানের সর্বোচ্চ যে শৃঙ্গ সেটা হচ্ছে স্যাডল পিক হচ্ছে আন্দামানের সর্বোচ্চ শৃঙ্গ। এই কোয়েশ্চেনটাও মনে রাখার চেষ্টা করবেন, কারণ এই ধরনের কোয়েশ্চেন কিন্তু এলডিসির ক্ষেত্রে তুলে ধরার চান্সেস অনেকটাই বেশি থাকে। তারপর 29, যেখানে বলা হয়েছে পূর্বঘাট পর্বতের অপর নাম কি? পূর্বঘাট পর্বতের অপর নাম যেটা হচ্ছে সেটা হচ্ছে মালাদ্রি হচ্ছে পূর্বঘাট পর্বতের অপর নাম। ঠিক আছে, এবার আমরা মুভ করছি 30 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে বেরেন দ্বীপ এক ধরনের। তো মনে রাখবেন বেরেন দ্বীপ হচ্ছে এক ধরনের কি? সেটা হচ্ছে বেরেন দ্বীপ হচ্ছে এক ধরনের জীবন্ত আগ্নেয়গিরি। ঠিক আছে, এরপর আমরা মুভ করছি এই 30 কোয়েশ্চেন ছিল জিওগ্রাফি থেকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনগুলো, প্রত্যেকটা কোয়েশ্চেনই ইম্পর্টেন্ট এবং এক্সাম ওরিয়েন্টেড আমি রাখার চেষ্টা করেছি। তো আশা করছি এই ভিডিওটা আপনাদের এক্সাম প্রিপারেশনের জন্য অনেকটা কাজে আসবে। আর যদি এই ভিডিওটা থেকে আপনারা কিছুটা হলেও উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে ডিপ স্টাডি চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর সুস্থভাবে আপনাদের এক্সাম প্রিপারেশনকেও চালিয়ে নিয়ে যান এই কামনাই করছি। দেখা হবে পরবর্তী আরও একটি নতুন ভিডিওর সঙ্গে।